ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক ৮টি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, 2021-22 অর্থ বছরে দেশের রপ্তানি প্রথমবারের মতো $50 বিলিয়ন মাইলস্টোন অতিক্রমের তথ্য দিয়েছিল সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির হিসেবে সে বছর বাংলাদেশ থেকে মোট রপ্তানি হয়েছে $52.08 বিলিয়ন পণ্য। তার পরের বছর রপ্তানি বেড়ে হয়েছে $55.56 বিলিয়ন। কিন্তু রপ্তানি খাতে সাফল্যের এই তথ্য নিয়ে নিজেদের সন্দেহের কথা জানিয়ে আসছিলেন খোদ রপ্তানিকারক ব্যবসায়ীরাই। অবশেষে ব্যবসায়ীদের সংখ্যাই সত্যি প্রমাণিত হয়েছে। এতদিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে ইপিবি, ফলে উলটপালট হয়ে গেছে রপ্তানি ব্যালেন্স অফ পেমেন্ট সহ বহু হিসাব নিকাশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে 2014-15 অর্থ বছর থেকে সদ্যবিদায়ী 2023-24 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $405 বিলিয়ন পণ্য, অথচ বাংলাদেশ ব্যাংকের হিসেবে আলোচ্য সময়ে প্রকৃত রপ্তানি হয়েছে $340 বিলিয়ন। অর্থাৎ গত 10 বছরে রপ্তানি বেশি দেখানো হয়েছে $65 বিলিয়ন বা $6,500 কোটি। বর্তমান মুদ্রা বিনিময় হারে যা প্রায় $7,64,000 কোটি টাকা। এই টাকা 2023-24 অর্থ বছরের মোট বাজেটের প্রায় সমান। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে ইপিবি রপ্তানির তথ্য প্রকাশ করে, আর ইপিবির তথ্য ব্যবহার করে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা বিওপি রিপোর্ট তৈরি করে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকেও প্রকৃত রপ্তানির তথ্য সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক। গত এপ্রিলে প্রথমবারের মতো প্রকৃত রপ্তানির হিসাব ধরে বিওপির তথ্য প্রকাশের ফলে ধরা পড়ে এই তথ্য দুর্নীতি। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি সংস্থাগুলোর খামখেয়ালিপনা, দায়িত্বহীনতা এবং সরকারকে তুষ্টিমূলক তথ্য সরবরাহ করতে গিয়ে দেশের আর্থিক হিসাবে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রপ্তানির তথ্যে ভয়াবহ গরমিল, দায় কার? আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন BTM এর পরিচালক ও মুখপাত্র সৈয়দ নুরুল ইসলাম, অর্থনীতিবিদ পারভেজ করিম আব্বাসী এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হারমাসি। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সৈয়দ নুরুল ইসলাম, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। আপনি আমাদের এই বিজনেস টকে একাধিকবার ইপিবি প্রকাশিত রপ্তানি তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আপনি বলেছিলেন রপ্তানির তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে আপনার অভিযোগই সত্যি হলো, কিংবা আপনাদের ব্যবসায়ীরা যে অভিযোগগুলো আগে তুলেছিল সেটার কথাটি সত্য হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে, এবং যারা এই কাজটি করলো তারা তো রাষ্ট্রের একটা বিশাল বড় ক্ষতি করেছে? ধন্যবাদ। সম্ভবত 2022 সালের জুন মাসের দিকে আপনার এখানে আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বলেছিলাম সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক প্রকাশিত এক্সপোর্ট যে রেকর্ড সেটা অবশ্যই ইনফ্লেটেড, এবং এই ইনফ্লেটেড তথ্যপত্রের উপর ভিত্তি করে সরকারের যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো কত ভয়াবহ রূপ ধারণ করবে সেটা বুঝবেন 2023 সালের ডিসেম্বরে আমি বলেছিলাম। এবং এটা নিয়ে আপনারা বা আমাদের অনেক বন্ধু বান্ধব আমাকে বললো যে অতি উৎসাহী, তুমি কিসের পর কথা বলো। আমার কথা হচ্ছে, আমার 100 লাইনের ফ্যাক্টরি 40 লাইন হলো, আমি বুঝলাম ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে ভালো করছি না, কিন্তু আমার বন্ধুকে যখন জিজ্ঞেস করি সে বলে আমার তো সেম অবস্থা, আরেক বন্ধুকে যখন জিজ্ঞেস করি সে বলে আমার অবস্থা। আমি টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনে আছি, আমি FBCCI বোর্ডে ছিলাম, আমি BGME নীতি নির্ধারণের সাথে প্রতিদিন বসে আমরা প্র্যাকটিক্যালি যে ধারণা পাচ্ছি তার সাথে সরকারের তথ্যপত্র মিলছিল না বলে আমি বলেছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি ইট ওয়াজ ইনফ্লেটেড। আজকে আপনার হিসাবে 10 বছরে $60 বিলিয়ন, অর্থাৎ প্রায় আমাদের এক অর্থ বছরের বাজেটের সমান রপ্তানি আয় হাওয়া, ওনাদের হিসাব থেকে হাওয়া। তাহলে যে 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিজদা দিন রাত কাজ করেন, কষ্ট হয় ওনার জন্য যে দিন রাত কাজ করেন, উনি সিদ্ধান্ত নেন কিসের উপর? ডেটার উপর। উনি তো ডেটা তৈরি করেন না, ওনাকে ডেটা কম্পাইল করে দেন, সেটার উপর উনি ভিত্তি করে সিদ্ধান্ত নেন। ওনাকে তো বিভ্রান্ত করা হচ্ছে। এই যে ভুল তথ্য ওনাকে উপাত্ত দিয়েছেন, এবং ভুল তথ্যপত্রের উপর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিসিশনগুলো ওনার মাধ্যমে অন্যান্য সংস্থাগুলো বাস্তবায়ন করেছেন। কারণ আমার ধারণা মতে বাংলাদেশ ব্যাংক এমন কোনো সিদ্ধান্ত নেন না ওনার নলেজ ছাড়া, ফাইন্যান্স ডিপার্টমেন্টও পারে না, NBRও কোনো সিদ্ধান্ত নেন। কিন্তু যেহেতু দায়িত্ব ওনার ঘাড়ে, যেহেতু চিফ এক্সিকিউটিভ, তাহলে আমি কি বলবো যে এটার দায়িত্ব ওনার? নো, কারণ চিফ এক্সিকিউটিভ, এবং আমি একটা কোম্পানি চালাই, আমি সত্যিকার অর্থে সারাদিন কোনো কাজ করি না, আমাকে যেই ডেটাগুলো দেয় সেটার উপর আমি একটা ডিসিশন দিই, আমি দিই, মাস শেষে দেখতে পারি যেটা আউটকামটা কী। মানে প্রধানমন্ত্রীর কাজ কিন্তু তাই, উনি সিদ্ধান্ত দিয়েছেন নিজের টাকায় পর্দা ব্রিজ করব, জাইকার টাকা নিয়ে মেট্রোরেল করব, চায়না থেকে এইট নিয়ে পাতাল রেল করব, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব, শিল্পায়নের জন্য এই করবো সে। দিস আর অল পজিটিভ, আমরা কিন্তু উৎসাহিত।
এবং আজকে বাংলাদেশের নতুন বাংলাদেশ দেখেছি। কিন্তু যেই ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই ডেটা যখন ভুল প্রমাণিত হয়, একটি দেশের একটি বাজেটের সমান ডেটা যখন হারিয়ে যায় সিস্টেম থেকে, সেখানে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোর কার্যকারিতা কি হবে? আমি তো মনে করি, আই এম নট ইকোনমিস্ট, আমি কালকে কি হবে এটা নিয়ে ভাবি না, আমি আজকে কি হবে সেটা। আজকে এই ভুল তথ্যের উপর সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টরদেরকে, প্রাইভেট সেক্টরকে রীতিমতো পঙ্গু করে দেওয়া হয়েছে। দেখেন, যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতেন যে আমাদের এত এক্সপোর্ট হয়নি, উনি হয়তো বিদ্যুতের দাম বাড়াতেন না, উনি হয়তো গ্যাসের দাম বাড়াতেন না। 12 টাকার গ্যাসকে 32 করেছেন। ওনার কথা হচ্ছে যে প্রতি বছর এক্সপোর্ট গ্রোথ হচ্ছে, তোমরা চিল্লাচ্ছ কেন? বিকজ আই হ্যাভ দ্য ফিগার্স, $52 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে। তোমার গ্যাসের দাম বাড়াবো না কেন? বিদ্যুৎ দাম বাড়াবো না কেন? শ্রমিকের বেতন কেন তুমি দিতে পারছো না? সব কিছু মিলে দেখেন গত 2 বছরে কি হয়েছে। 12 টাকার গ্যাস 32 টাকা, 6 টাকার বিদ্যুৎ 14 টাকা, শ্রমিকের বেতন বেড়েছে 70%। ডলারের জায়গাটা কোথায় নামলো? 86 টাকার ডলার আজকে 120 টাকা। কি ভয়াবহ ইনফ্লেশন, কি ভয়াবহ ইনফ্লেশন। দিস আর অল ক্রিয়েটেড বাই দ্য ডেটা কালেক্টর। আমার অবাক লাগে যে একটি দেশের 10 বছরে, আপনি হিসাবটা দিলেন আজকে, আমি কিন্তু 2 বছরে প্রায় $23 বিলিয়ন এর গভর্নমেন্টটা দেখেছি। আপনি 10 বছরে যখন বললেন $65 বিলিয়ন, দ্যাট মিন্স একদম মিলে গেছে, একদম মিলে। আমি তো আপনি আন্দাজের উপর কথা বলি না ভাই, আমরা মাঠে, আমরা হয়তো ইকোনমিস্ট না, আমরা হয়তো বড় বড় আমি এখনো বলবো সময় শেষ হয়ে যায়নি। আপনি দেখেন ইনফ্লেশন নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, অনেক কথা বলছি। আমরা কি আসলে জানি যে ইনফ্লেশন কত পার্সেন্ট? সরকারি হিসেবে 8-9%, মানুষ বলে 16%, আমি যখন বাজারে যাই এটা বলে 20% উপরে। ইনফ্লেশনের কারণ কি? ইনফ্লেশন 2 কারণে নর্মালি হয় ইকোনমিক্সে। একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, আরটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। আমাদের ইনফ্লেশন ইজ কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনের জন্য কি মেজার নিতে হবে সেটা ইকোনমিটা আমাকে ভালো বুঝে। আমি ওনার কাছে যেতে চাচ্ছি, জনাব পারভেজ করিম আব্বাসী। এতদিন ধরে আমরা জেনে আসছি বাংলাদেশের রপ্তানি $50 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে। এখন জানা যাচ্ছে সবই ভুল। গত 10 বছরে 7,64,000 কোটি টাকার পণ্য কম রপ্তানি হয়েছে। দেশের অর্থনীতিতে এত বড় ভুলের মাসুলটা আসলে কিভাবে কে দেবে? আমি ভাই অনেক আবেগের সাথে বললেন, হ্যাঁ না ভাই আবেগের সাথে অনেক কিছু বললেন, ওই সবটাই ঠিক। আমি আপনাকে 2-3টি জিনিস বলি। একে হচ্ছে যে কি কারণে হলো ইনফ্লেশনের, মানে এই ডেটা যে এখানে হচ্ছে গড়মিল, এবং ডেটার গড়মিলে কি প্রভাব হবে ওইটাকে ঠিক করতে হবে। ছোট করে বলে দিই আগে, তারপর আমরা এটা আলাপটা বাড়াতে পারবো। ঠিকই বলেছেন যে 2 বছরে $25 বিলিয়ন মতো হচ্ছে রপ্তানি গায়েব হয়ে গেছে। এবং যেখানে আমাদের দেখানো হচ্ছিল যে রপ্তানি প্রবৃদ্ধি হার হচ্ছে যে আমাদের 5.6%-এর মতো দেখানো হচ্ছে, ওখানে দেখা গেছে আমাদের নেগেটিভ আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হার। তারপরে ইনফ্যাক্ট রপ্তানি প্রবৃদ্ধি হার পড়ে গেছে। এটা হচ্ছে 1। 2 হচ্ছে কি, আপনার এখানে দেখেন আমাদের ট্রেড ডেফিসিট যেটা ছিল $4.7 বিলিয়ন, ওটা এক ধাক্কায় জাম্প করে চলে গেছে হচ্ছে $18.6 বিলিয়ন, জুলাই টু এপ্রিলের রিপোর্ট। মানে তো হিউজ। আচ্ছা, তারপর আরো মানে খারাপ মানে খবরগুলো আরো আছে, যেখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ছিল $5.7 বিলিয়ন জুলাই থেকে এপ্রিলে, ওটা হচ্ছে এখন জাস্ট উল্টোটা হয়ে গেছে, ডাবল হয়ে $5.7 বিলিয়ন নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তার মানে আপনি বুঝতে পারছেন যে টাকা ডলারের উপর, এক্সচেঞ্জ রেটের উপর কি প্রভাবটা পড়বে এবং মূল্যস্ফীতি আরো কত বাড়বে। এবং এরপরও আরো আছে এই প্রভাবগুলো যে কোথায় কোথায় যাবে, তারপর বলছি কারণগুলো কি। এবং আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হার যে ভাই বলছিলেন, এখানে আমরা দেখাচ্ছিল 5.53% গ্রোথ, অ্যাকচুয়ালি হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি হার আসলে কমে গেছে 6.8%। মানে আপনি দেখেন, এবং সবচেয়ে খারাপ জিনিস আমাদের তো পুরো ইকোনমিতে যেটা হচ্ছে যে প্রবৃদ্ধির উপরে আমাদের হচ্ছে একটা ন্যারেটিভ হয়েছিল, কাল্ট অফ গ্রোথ। গ্রোথ হতেই হবে, গ্রোথ না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলে উন্নয়ন হবে না। এবং হয়েছে অর্থনীতিতে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রভূত এখানে আমাদের সাফল্য অর্জন আছে। কিন্তু তার সাথে সাথে এই যে আমাদের যে বিপদগুলো, ওইটার প্রতি আমরা কিন্তু শুনতে চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। এবং এর জন্যই যেটা এখন অর্থনীতিদের এখন ধারণা করছেন যে আমাদের যে এবার যে রিয়েল জিডিপি গ্রোথে যে 5.8%, ওটা প্রায় 1 পার্সেন্টেজ পয়েন্ট কমে 4.8%, মানে আন্ডার 5% হয়ে যেতে পারে এই রপ্তানি ডেটাতে গড়মিল। এবং এরপর সামনের বিপদটা কি? সামনের বিপদ হচ্ছে 2টো জিনিস। আমাদের যে এই রপ্তানি যে অ্যামাউন্টটা পড়ে গেল, এই রপ্তানি যে আমাদের যে জিডিপি গ্রোথ রেট কমে গেল, প্রবৃদ্ধি হার, তার মানে হচ্ছে আমাদের এক্সপোর্ট টু জিডিপি রেশিও কমে যাচ্ছে। এবং এক্সপোর্ট টু জিডিপি রেশিও কমে গেলে আমাদের যে ডেট সার্ভিসিং করার এবিলিটি, ওটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই যে বিলিয়নস অফ ডলার্স, $100 বিলিয়ন উপর যে আমরা লোন নিয়ে ফেলেছি, ওটার ডেট সার্ভিসিং করা কিন্তু আমাদের সামনে আরো প্রবল চাপ হয়ে যাবে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে যদিও এখন বেশ কয়েকটা জায়গায় আসছে।
ভাই একটা এজেন্সির কথা বলেছেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য স্পষ্টভাবে চলে আসে এনবিআর, এখানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে সমানভাবে দায়ী। কারণ এই দুটো জায়গাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকে এখানে রিপোর্ট যেটা আসে যে একটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং এনবিআর, মানে ইপিবি এবং এনবিআর দুজনই সমানভাবে দায়ী, এবং দুজনের তথ্য অনুযায়ী এটা বাংলাদেশ ব্যাংকের কথা যদি আমাদের এখানে ধরতে হয়। এবং এটার জন্য আপনার অ্যাকাউন্ট, এবং এই যে একটা কথা ভাই বললেন যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা কে দিবে? কেননা এখানে হচ্ছে যে এটা যদি আপনি জবাবদিহিতার যদি সংস্কৃতি বা এখানে অ্যাকাউন্টেবিলিটি কালচার না করেন, কোনোদিন এই যে এত বিশাল বড় যে তথ্য বিভ্রাট, অনেক জায়গায় তো অনেক জায়গায় তো এখানে শুধু ক্রিটিসিজম হতো না, 2 দিন ক্রিটিসিজমের পর আমরা ভুলে যাব, কিন্তু এই যে অর্থনৈতিক মাসুল পুরো দেশকে দিতে হচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক চাপকে দিতে হচ্ছে, ব্যবসায়ী মহলে দিতে হচ্ছে, সাধারণ ভোক্তাদের দিতে হচ্ছে, এবং আমাদের কি হচ্ছে আন্তর্জাতিক মহলে আমাদের যতটুকু আমাদের অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে যে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের এগুলো। ধন্যবাদ আপনার কাছে, আমি পরে আবার আসবো। জনাব আব্দুর রহিম আনোয়ার, এই যে নীতি নির্ধারকদের ক্ষেত্রে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সরকার রপ্তানি খাতে সম্প্রতি যে পদক্ষেপগুলো নিয়েছে তা ইপিবির ভুল তথ্যের উপর কিংবা এনবিআরের ভুল তথ্যের উপর ভর করে নিয়েছে। এর কি ধরনের মাসুল দেশের অর্থনীতি এবং ব্যবসায়ী তথা জনগণকে দিতে হবে? না, মাসুল ভাইরা তো বললেনই মাসুল দিতে হবে, আরও কতদিন কিভাবে দিতে হবে সে বিষয়ে তো ভাইরা আলাপই করেছেন। তবে আমি একটি বিষয় বলতে চাই যে এই যে নীতি নির্ধারকরা বলছেন, এখন কিন্তু সব দোষটা চলে আসছে ইপিবির উপরে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে বাণিজ্য মন্ত্রণালয়ের অগোচরে বা তাদেরকে চোখ আড়াল করে তাদেরকে ফাঁকি দিয়ে ইপিবি একা এটা করছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। আগে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের, অর্থ মন্ত্রণালয় বলি, বা আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। আমি এটা নিজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীও জানতেন যে এইভাবেই ফিগারগুলো এই হয়। তা না হলে এত বড় একটা গড়মিল, ওলট পালট, এইটা বাণিজ্যমন্ত্রী জানেন না, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানেন না, বা মাননীয় প্রধানমন্ত্রীর অগোচরেই হয়ে যাচ্ছে। এই যে এত বড় এমন এক ফিস্কাল ইয়ারে নয়, এক ফিস্কাল ইয়ারের 10 মাস, অর্থাৎ জুলাই টু গত যে অর্থ বছর গেছে, গত অর্থ বছরের জুলাই টু এপ্রিল আমরা বলছে, ইপিবি বলছে টোটাল রপ্তানি হয়েছে হচ্ছে $47.47 বিলিয়ন, আর এনবিআর বলছে $33.67 বিলিয়ন। অর্থাৎ গ্যাপ, এক ফিস্কাল ইয়ারের 10 মাসে গ্যাপ হচ্ছে $13.8 বিলিয়ন গ্যাপ, মানে পার্থক্য, গড়মিল যেটা। সেই কারণে যেটা ঘটলো, মানে আমার স্পষ্ট মনে আছে, বাংলাদেশ ব্যাংক তথ্য দিল হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের তথ্য দিল 3 জুলাই তথ্য দেওয়ার পর আমরা মানে অবাক হয়ে গেলাম। আমি একবার ফোন করলাম কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে এটা কি আপনাদের ভুল হয়েছে কিনা। অর্থাৎ দেখেন আপনি মার্চ পর্যন্ত ব্যালেন্স অফ পেমেন্টের যেটা প্রকৃত হিসাব, চলতি হিসাব, সেটার ছিল হচ্ছে উদ্বৃত্ত 5.58 উদ্বৃত্ত ছিল, অর্থাৎ প্লাস। আচ্ছা, আর্থিক হিসাবে নেগেটিভ ছিল $9.8 বিলিয়ন, আর হচ্ছে সামগ্রিক হিসাবে ওভারঅল ব্যালেন্স যেটা বলে সেটাও নেগেটিভ ছিল। ওই তথ্য 10 মাসের, মার্চ পর্যন্ত বলছি, 10 মাসের তথ্য দেখে আমরা পাচ্ছি মানে চলতি হিসাবের ভারসাম্য নেগেটিভ 5.something, আর হচ্ছে আর্থিক হিসাব যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সেটা প্লাস হয়ে গেছে, $9.58 নেগেটিভটা প্লাস হয়ে গেছে। অদ্ভুত, যেটা নিয়ে আমরা কয়েক মাস ধরে প্রতিবেদন করে আসছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এত হলো কেন, সেটা দেখছি প্লাস। পরে আমি ফোন দেওয়ার পরে বললো না, এখন নতুন করে হিসাব করা হয়েছে, নতুন করা হিসাবের মধ্যে এই যেটা আমরা গণমাধ্যমে লিখলাম যে ওলট পালট হয়ে গেল, একটি ফিগার, একটা বাংলাদেশ ব্যাংকের একটি ডাটা ওলট পালট করে দিল গোটা অর্থনীতির চিত্রকে। এখন এই যে $13.8 বিলিয়ন যে ঘাটতি, সেই ঘাটতিটা টোটাল ইকোনমির সব তথ্যকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অর্থাৎ যেমন ইনফ্লেশনের তথ্য নিয়ে আলাপ হলো, কিন্তু এখন প্রশ্ন যে কেন ইপিবি বলি, বাংলাদেশ ব্যাংকই বলি, বা বাণিজ্য মন্ত্রণালয় বলি, বা এনবিআর বলি, কেন এখন এই প্রকৃত তথ্য নিয়ে আলোচনা করছে? ভাই একটু বলছিলেন ওই যে $4.7 বিলিয়ন আইএমএফ এর ঋণ, এটাই কিন্তু পুরা বাংলাদেশে ওলট পালট। খুব তো মজা করে এদের ঋণ পাবো, সব সমস্যা কেটে যাবে, কিন্তু এখন ঋণের তো একটা মাসুল দিতে হয়, ঋণের তো একটা মাসুল দিতে হয়। আমরা অনেক কিছু কিন্তু করে ফেলেছি। এই কয়েকদিন পরে দেখবেন, এটা নিয়ে আবার একটুখানি আভাস দেয়, কয়েকদিন পরে দেখবেন যে খেলাপি ঋণের প্রকৃত তথ্য নিয়ে হয়ে যাবে, দেখবেন 5 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ। এটাও খেলাপি ঋণেও যে আমরা অনেকদিন ধরে বলছি আসলে খেলাপি ঋণের এটা প্রকৃত তথ্য, এটাও আইএমএফ এর এটাও কন্ডিশন আছে। এই কন্ডিশনে গেলে দেখবেন আরেকটা
উলটপালট বা হিসাব আসছে। এখন একটা সময় আসছে যেহেতু আলোচনাটা সব ঠিক করা, প্রকৃত তথ্য জনগণকে দেওয়া, এবং প্রকৃত তথ্য না দিলে আপনি প্রকৃত চিত্র, বাংলাদেশের প্রকৃত অর্থনীতির চিত্রটা। ধন্যবাদ আপনাকে জনাব নুরুল ইসলাম। ইপিবির ভুল তথ্যের কারণে আপনারা বিশেষ করে যে যারা ইনভেস্টার, যারা ব্যবসায়ী, যারা মিল ফ্যাক্টরি চালাচ্ছেন, তারা মানে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনবো, কিন্তু তার আগে একটু বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে সেই বিষয়টি আপনার কাছ থেকে আমরা শুনবো। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় রপ্তানির তথ্যে ভয়াবহ গরমিল, দায়কার। আমরা ফিরছি আলোচনায়। জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে এত বড় ভুলের যে মাসুল আপনাদের দিতে হচ্ছে, তার দায়টা আসলে কার এবং কি পরিমাণ মাসুল আপনাদের দিতে হচ্ছে ব্যবসায়ী? আপনি যদি মাসুলের কথা বলেন, যেমন আমি একটা পারিবারিক ব্যবসা চালাই। হ্যাঁ, গত ৩ বছরে আমার ৩৫ বছরের সমস্ত অর্জন গত ৩ বছরে শেষ হয়ে গেছে। আমি এখন কথায় কথা বলি, আই উইল নট গেট ব্যাক মাই ইউথ। আমার যৌবনটাই আমি উৎসর্গ করে যে দেশের জন্য, একেবারে শূন্য হাতে শুরু করে ২০-২২ হাজার মানুষের কর্মসংস্থান করে আজকে যখন আমার নামও হয়তো ঋণ খেলাপির খাতায় যুক্ত হবে, তখন আসলে আমার বলারও কি থাকে, করারও কি থাকে। আপনি ব্যবসায়ীদের কথা যদি বলেন, দেশের যে ভয়াবহ এই আর্থিক দুরবস্থার মধ্যে ব্যবসায়ীরা তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, এবং ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের জিডিপি, নাকি? সব কিছু মিলে আমরা এমন একটা জায়গায় ছিলাম, এত আশাবাদী ছিলাম, সেখান থেকে ধাপ করে আমাদের যে ডেটার কারণে আমাদের সঠিক সিদ্ধান্তগুলো ঠিকমতো নেওয়া হয়নি, এবং যে কারণে গত 2 বছরে ম্যানুফ্যাকচারিং খাত যেভাবে মুখ থুবড়ে পড়েছে। আপনি দেখেন, এই বাজেটের আগে যদি এই তথ্যটা যদি উদ্ঘাটিত হতো, এই বাজেট প্রস্তাবনার আগেও, তাহলেও কিন্তু সরকার কিছু কারেক্টিভ অ্যাকশন নিতে হতো। আমি গত কয়েকদিন আগে একটা বাজেট পরবর্তী একটা আলোচনা শোতে আপনাকে বলেছিলাম, ভাই এই বাজেটে তো প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেসই করা হয়নি। এই বাজেটে প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেসই করা হয়নি। তাহলে প্রাইভেট সেক্টরকে যখন অ্যাড্রেস করা হয় না, মূল বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি 80% করছে প্রাইভেট সেক্টর। আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন, এখনও প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট করে 25% অফ দ্য জিডিপি, গভর্নমেন্ট সেক্টর পাবলিক ইনভেস্টমেন্ট 7% অফ দ্য জিডিপি। অর্থাৎ আপনি জিডিপির 7% কন্ট্রিবিউট করেন সরকার, সেখানে ম্যাক্সিমাম চলে যায় আপনার রাজস্ব খাতে ব্যয়গুলো, আর সেখানে প্রায় 9 বললে হলো 27% ইনভেস্টমেন্ট করে প্রাইভেট সেক্টর। সেই প্রাইভেট সেক্টরকে আপনি অ্যাড্রেস করেন না। আপনি অ্যাড্রেস না করে যখন বাজেট প্রস্তাবনা করেন, তখন যেনারা বাজেট তৈরি, যেনারা এই ভুল তথ্য দিয়ে গত 10 বছর এই কমপ্লিকেশন ক্রিয়েট করেছে, ওনারাই বাজেট করেন এবং ওনারাই বাজেট দেন আমাদেরকে। এই বাজেটটা আমরা গিলে খাই। ঋণ খেলাপির যে শব্দটা, এটা নিয়েও কিন্তু আমার এখন আপত্তি আছে, কারণ এই ঋণ খেলাপি যে আমরা একটা বিগার অর্থে ঋণ খেলাপি বলি, আসলে উইলফুল ডিফল্টার অর পরিস্থিতির কারণে ডিফল্টার। এই অবস্থায় 86 টাকা প্রমাণ করাও তো শুনেন, না আপনাকে তো বুঝতে হবে গত 2 বছরে কেন ঋণ খেলাপি বাড়বে না। 86 টাকা দিয়ে ইম্পোর্ট করে ইউপাস এলসির মাধ্যমে যে পেমেন্ট আমি 1 বছর পরে করেছি, সেই মালটা আমি 1 বছর আগে এনে 86-87 টাকা দিয়ে ক্যালকুলেট করে আপনাকে খাইয়ে ফেলেছি। আমাকে পেমেন্ট করতে হচ্ছে 120 টাকা। তো আমি ঋণ খেলাপি হবে না কেন? আমি যখন প্রজেক্ট প্রোফাইল করি, আমার কস্ট অফ এনার্জি ছিল 12 টাকা, আমার কস্ট অফ এনার্জি এখন 32 টাকা। আমি ঋণ খেলাপি হবে না, কে হবে? আমি যখন প্রজেক্ট করি, আমার সুদ ছিল 9%, আমি এখন 16%, তো আমি ঋণ খেলাপি হবে না, কে হবো? একমাত্র গত কয়েক বছরে একটা সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, সেটা হচ্ছে যে শ্রমিকের বেতনটা বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে কিছু অবদান রেখেছেন। বাকিগুলোতে প্রাইভেট সেক্টরকে মেরে ফেলা হয়েছে। আপনি দেখেন, আমরা যখন প্রজেক্ট প্রোফাইল করি 5 বছরের জন্য, ভালো বুঝেন, এই প্রজেক্ট প্রোফাইল আমরা কস্ট অফ এনার্জি বলি, কস্ট অফ ফান্ড বলি। আমরা যদি দেখি বিদ্যুতের মূল্য যেভাবে বাড়ানো হয়েছে, যদি আপনি জ্বালানির মূল্য যেভাবে বাড়ানো হয়েছে, সেখানে আপনার ঋণ খেলাপি হবে না, কি হবে? মানে এটাতে তো আসলে ব্যবসা বাণিজ্য কিংবা মানে প্রতিটা জায়গাতেই তো ভয়াবহ। আপনি বলছেন যে যেই অবস্থায়, আমি তো বারবার বলছি, গত 5 বছর আগে যে ইনভেস্টমেন্ট আমি করেছিলাম, সেই ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল এনার্জি কস্ট 12 টাকা, বিদ্যুৎ খরচ 6 টাকা, কস্ট অফ ফান্ড 9%। নাও আই এম পেইং 32 টাকা গ্যাস। আমার বিদ্যুৎ বিল আসতে হবে, গ্যাসের বিল আসতে হবে 3 লাখ টাকা, এখন আসে 8 লাখ টাকা। 5 লাখ টাকা কোথেকে আসবে? 5-12 60 লাখ টাকা কোথেকে আসবে? বিদ্যুতের বিল আসতে 1 কোটি টাকা, এখন আসে 2 কোটি টাকা। কোথেকে আসবে টাকা? তো আর ব্যবসায়ীর আকাশ থেকে না। তো আমি ডিফল্টার হবো না, কে হবে? আমি ঋণ খেলাপি হব না, কে হবে? আমার তো যৌবনই শেষ হয়ে গেছে। আমি যে 35 বছরের জাতিকে দিয়েছি, আমার ইনকাম ট্যাক্সের ফাইল এত বড় হয়েছে, আমার ভ্যাটের ফাইল এত বড় হয়েছে। দিন শেষে আপনাদের রং তথ্যের উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্তের কারণে আমাকে জবাই করে দেওয়া হয়েছে।
কালকে হয়তো আপনি আমাকে ডাকবেন না, সৈয়দ নুরুল ইসলামের নাম তো ইনকালাবির তালিকায় এসে, ওনাকে কেন ডাকবো? কুড বি হ্যাপেন্ড। আমি বলি না, আমার অনেক বন্ধু বান্ধব ইনকালাব হবে, এবং এই ইনকালাবের জন্য গত 10 বছরের এই ভুল তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত খেলাপি হতে আমাদেরকে বাধ্য করেছে। জি ধন্যবাদ জনাব পারভেজ করিম আব্বাসী। কিছুক্ষণ আগে আপনি যে কথাটি বলছিলেন যে অর্থনীতিতে গত মার্চ পর্যন্ত চলতি হিসেবে $5.80 বিলিয়ন উদ্বৃত্ত দেখানো হয়েছে, উদ্বৃত্ত দেখানো হচ্ছে, অথচ এপ্রিল এসে দেখা যাচ্ছে একদম জাস্ট রিভার্স, উল্টো ডাবল হচ্ছে, উল্টো ঘাটতি অলরেডি $5.73 বিলিয়ন এন্ড গো কাউন্টিং। জি, এটা দেশের জন্য কি ধরনের সংকট তৈরি করতে পারে? দেশের অর্থনীতিতে, দেশের ইন্ডাস্ট্রিতে, দেশের জনমানুষের উপরে কি ধরনের চাপ তৈরি করতে পারে? অভিজ্ঞতা কি? জি, এটা একটা খুব, আমার এখন এই প্রোগ্রামে বসে থাকতে থাকতে মনে পড়লো 2000, আপনার মনে আছে 2007-08 সালে গ্রিস, ইউরোপিয়ান ইউনিয়নের একটা অত্যন্ত OECD কান্ট্রির মধ্যে পড়ে, একটা হচ্ছে উন্নত দেশ, সেটা কিন্তু হচ্ছে একটা ডেট ক্রাইসিসে পড়লো, যেটাকে আমরা বলি ইউরোজোন ক্রাইসিস, এবং সেই ক্রাইসিসটা চললো হচ্ছে প্রায় 10 থেকে 15 বছর, এবং IMF এর লোন স্ট্রাকচারিং, রিভাইজিং, ECB 14 বছর চলেছে, এবং বহু রাজনৈতিক উথাল পোথাল সবকিছু হলো। এটার মূল কারণ ছিল এবং যে ওদের ডেটা ট্যাম্পারিং করতো, এবং ডেটাটা ট্যাম্পারিং করে ওরা হচ্ছে, এবং ওরা হচ্ছে বেশি বিভিন্ন ধরনের প্রণোদনা নিত, এবং রপ্তানি হার বেশি দেখাতো, ট্যুরিজমের অ্যামাউন্ট বেশি দেখতো, এবং লোন একের পর এক নিয়েছে, একের পর এক প্রকল্প ওরা বিনিয়োগ করেছে, এবং তারপর কিন্তু মাসুল দিয়েছে পুরো গ্রিসের অর্থনীতি, পুরো গ্রিসের সাধারণ মানুষ। এখন আমি আল্লাহ না করুক, আমরা আশা করি যে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, আমাদের একটা রেজিলিয়েন্স আছে, হয়তো আমরা এটা অ্যাবজর্ভ করতে পারবো, কিন্তুটা কি, আমি যেটা আগেই বললাম, যেখানে হচ্ছে যে আপনার এই অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখানে হচ্ছে যে আমাদের আমরা এখন বেসিক্যালি আমরা ডাউনগ্রেড করছি। এরপর কি হবে? এখন আপনার ব্যালেন্স, আপনার যদি আপনার এক্সপোর্ট গ্রোথ কমে যাচ্ছে, আপনার যদি এক্সপোর্ট গ্রোথের সাথে জিডিপি গ্রোথ কমে যায়, আপনার যদি আপনার ট্রেড ডেফিসিট বেড়ে যায়, আপনার যদি ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বেড়ে যায়, তো নেক্সট স্টেপটা কি? তাহলে অবভিয়াসলি হচ্ছে যে আপনার টাকার ডেপ্রিসিয়েশন আরও বাড়বে। টাকার যত আপনার অবমূল্যায়ন হবে, তত হচ্ছে আপনার মূল্যস্ফীতি বাড়বে, কেন আমদানি খরচ বেড়ে যাচ্ছে। এবং এখন কিন্তু আবার হচ্ছে বিশ্বে কিন্তু নানান কারণে, ভূরাজনৈতিক কারণে বলেন, সাপ্লাই চেইন ডিসরাপশন, সরবরাহের সমস্যার জন্য আবার কিন্তু কমোডিটি বা দাম কিন্তু বেড়ে যাচ্ছে, অয়েল, গ্যাস, এনার্জি, এবং তার সাথে সাথে তার সাথে সাথে আমরা যে LNG গ্যাস যেটা ইম্পোর্ট করছি ডলারে, এটাও কিন্তু দেখুন আমাদের শর্ট টার্মে কিন্তু আমাদের সুবিধা দিয়েছে, কিন্তু লং টার্মে কিন্তু বহুদিন এক্সপার্টরা বলেছে যে আমাদের দেশে অফশোর হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন করা উচিত। এই যে LNG আমদানির উপর আমদানির উপর যে নির্ভরশীলতা আমরা বাড়িয়েছি, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু একটা টাইমের পর এটা কিন্তু আমরা সামাল দিতে পারবো না, এবং এর জন্য কিন্তু হিউজ খরচ হয়ে গেছে, আপনাকে বিশাল বড় আপনার অফশোরে করতে হচ্ছে, টার্মিনাল বানাতে হয়েছে, বিলিয়ন ডলার খরচ, এবং ওটা সাইক্লোনে এখানে ড্যামেজড হয়ে চলে গেছে সিঙ্গাপুরে সাইক্লোন রেমালের জন্য। এখন এরপর কি হতে পারে? আমি যদি আপনি এখন দেখেন, আমাদের দেশের অর্থনীতি কিন্তু সামনে আরও বিপদ আছে। বিপদ কেন আছে? IMF এর যে ভাই বললেন, এখানে IMF এর লোন কিন্তু সবসময় সারা দুনিয়াতে একইভাবে, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, একভাবে না আরেকভাবে ওটা আনায়। আমাদের অলরেডি কিন্তু আমরা কমিটেড হয়েছি 4 বছরে 3 ধাপে, মানে 12 বার আমাদের ইলেকট্রিসিটি আমাদের বাড়াবো, একবারই বেড়েছে, আরও বাড়ো ইলেকট্রিসিটি বাড়লে, মানে এটা করা হলো তখন কি আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, আমাদের যারা ইনভেস্টার কিংবা সাধারণ জনগণের কথা একবারও চিন্তা করা হয়েছে? না, ইলেকট্রিসিটি শুধু বাড়লে তো হবে না, পানি, গ্যাস সবকিছু এখানে দাম বাড়বে, এখানে সাবসিডি দেওয়া যাবে, কোনো সাবসিডি ভর্তুকি ওরা কমিয়ে দিবে এখানে, এবং আপনার প্রোটেকশনগুলো কমিয়ে দিবে আপনার যে এখানে আছে। এখন বিপদ আরও হচ্ছে কি, তা সাধারণ মানুষের যেখানে হচ্ছে সহনশীলতা, মানে এখানে হচ্ছে অর্থনীতিকে যে শকগুলো অ্যাবজর্ভ করার এবিলিটি কমে যায়। আপনি বলছেন যে হচ্ছে ঠিক আছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা ফুড ফর ওয়ার্ক বা ইত্যাদি আমরা যে টার্গেটেড ওই যে OMS করছি এখানে, কিন্তু তাহলে এদের মধ্যে তো এখানে হচ্ছে যে যাদেরকে আমরা বলছি যে প্রান্তিক জনগোষ্ঠী বা যারা হচ্ছে রিসিপিয়েন্ট, তাদের মধ্যে তো এখানে হচ্ছে এটা তার দুর্নীতি এখানে অভিযোগ হচ্ছে, এবং মধ্য আয়ের লোকরা, তাদের উপর তো চাপটা বেশি পড়ছে। গ্যাসের সংকটের জন্য 20 থেকে 30% ফ্যাক্টরি বন্ধ আছে, ভাই বলতে পারবেন। সরকারের সবচেয়ে এখন চ্যালেঞ্জ হচ্ছে ক্রেডিবিলিটি, সরকারের উপর বিশ্বাস যাতে মানুষ যাতে না হারায়, এবং এই অর্থনৈতিক সিস্টেমের উপর যদি না হারায়, এইটার উপর কিন্তু সরকারকে এখানে কিন্তু কনফিডেন্স রিগেইন করতে হবে। এগুলোর জন্য একটা জিনিস দরকার, সামষ্টিক আমাদের সামাজিক অর্থনীতি এখানে হচ্ছে পুরোপুরি আমূল এখানে হচ্ছে সংস্কার দরকার,
এবং এটা করতে হবে যে দেশের অর্থনীতি প্রবৃদ্ধির হার এবং উন্নয়নটাকে টেকসই হিসেবে রাখার জন্য। না হলে কিন্তু আমি বলবো যে আমাদের অনেকগুলো অর্জন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং কাজটা শুরু করতে হবে হচ্ছে 10 বছর আগে করা শুরু উচিত ছিল, বাট ইটস নেভার লেট, এখন শুরু করতে হবে। জি ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রহিমান ওসি। সরকারি সংস্থাগুলো যেমন একদিকে তথ্য লুকানোর প্রবণতা রয়েছে, অন্যদিকে তাদের প্রকাশিত তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে। অনেকের মধ্যেই আমরা যদি সত্যি কথা বলি, মানে জেনারেলি অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না, সবার মধ্যে একটা পারসেপশন তৈরি হচ্ছে এইসবের ফলে যে আসলে মনে হয় এই ডেটাগুলো ঠিক না। অভিযোগ রয়েছে সরকারি সংস্থাগুলো সরকারকে খুশি করতেই, বিভিন্ন সংস্থা খুশি করতে এই তথ্যগুলো লুকিয়েছে কিংবা ম্যানিপুলেট করে দেখিয়েছে। আপনার বিশ্লেষণ? না, এখানে আমি দুই ধরনের বলবো। হ্যাঁ, কিছু কিছু কর্মকর্তা তো নিজের মানে ভালো দেখানোর জন্য বা নিজের সুবিধা আদায়ের জন্য করে, কিন্তু আবার কিন্তু আবার এটাও আছে, এমনও আছে যে মাননীয় মন্ত্রী মহোদয় বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যে এই মাসের ইনফ্লেশনের তথ্যটা এমন যেন হয়, আছে, ইতিহাস আছে, মানে বলে দেওয়া হয় যেন এটা কমিয়ে দেখানো যাবে না, ইতিহাস আছে। সেই কারণে শুধুমাত্র আমি যদি একপেশিভাবে সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তর তাদেরকে দোষারোপ করি তাহলে বললাম, হ্যাঁ আমি বললামই তো যে হ্যাঁ কোনো কোনো কর্মকর্তা এমন করতেই পারে, সে প্রাধান্য দিতে পারে। 2007-08 অর্থ বছরে ভাই নিশ্চয় মনে আছে, তখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ফুড প্রাইস থেকে সবকিছুর প্রাইস বেড়ে গেছে। তখন কিন্তু আমাদের ইনফ্লেশন মানে 12% উঠে গেছিল, তো শুধু এই বাংলাদেশের কারণ। তখন আমরা আলু খাওয়ার কথা বলতাম অনেক, সেই আলুর দাম যদি এখনো মানে 70 টাকা 65 টাকা, ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একবার ওই ম্যানিপুলেট বলেন আর যাই বলেন, তখন ইনফ্লেশন 15-র উপরে উঠে গেছিল। যে কোনো কারণেই হোক প্রক্রিয়াগতভাবে ওইটা 12 রাখা হয়েছিল। কারণ ওই যে প্যানিক, মানে আতঙ্ক ছড়িয়ে পড়বে যে এটা ইয়ার, যেমন আপনি দেখলেন যে শ্রীলঙ্কা যখন 70% হলো তখন কি শুরু হলো। আমাদের এখানে মূল সমস্যাটা দাঁড়িয়েছে যে এই যে এতদিন আপনি প্রকাশ করলেন, এখন একটা আতঙ্ক, আপনার কোনো তথ্যই আর কেউ বিশ্বাস করবে না। আপনি যদি আজকে বলেন যে রিজার্ভ 30 বিলিয়ন, মানে নিট রিজার্ভ 20 বিলিয়ন কস্ট করছে, কেউ কিন্তু বিশ্বাস করবে না। কিন্তু এখানে দেখেন ঝামেলাটা কোথায়, যে আমরা মানে গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেললাম। এখন দেখেন যে এই যে আমি বলছি এক ফিসক্যাল ইয়ারে দিয়ে বলছি যে এই যে প্রায় $14 বিলিয়ন গড়মিল, আপনাকে কিন্তু একটু তীক্ষ্ণভাবে দেখতে হবে। এই টাকাটা কিন্তু পাচারও হয় না, চলেও যায় না, কোনো কিছু নেই। আশিক ভাই, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এইটা প্যানিকটা কমানোর কারণে আমারও তো নাগরিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব আছে। এই টাকাটা কিন্তু ভাইও মেরে খায়নি, বা ভাইয়ের কম আয় হয়েছে তাও না, আবার চলে গেছে, পাচার হয়ে গেছে বা তা না। এটা হচ্ছে আপনার যোগ বিয়োগের বা তথ্যের হিসাব, অর্থাৎ কিছু অদূরদর্শী মানে সিদ্ধান্তের ক্ষেত্রে। এখানে হ্যাঁ, এখানে দোষ আসছে এপিবির বা ইয়ার, কিন্তু এই টাকাটা কিন্তু মানে টাকাটা কিছু হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা না হলে কি হবে, এই যে আমরা বলছি যে মানে 10 বছরের ফিগার দিচ্ছি প্রায় $60 বিলিয়ন, এই টাকাটা যা চলে যায় না কিন্তু ভাই, এইটা কিন্তু আমার একটু মাথায় রাখতে হবে। এখন হচ্ছে সরকারের মূল কাজ হচ্ছে যে তার যে সমস্ত বডি বা সংস্থা আছে, সেটা বিবিএস হতে পারে বা অন্য সময়, তারা যে তথ্যটা দেয় সেই তথ্য যেন মানুষ বিশ্বাস করে, এই বিশ্বাসযোগ্যতা আগে প্রথমে ফিরিয়ে আনতে হবে। তা না হলে কি হবে জানেন, আমি আপনার এর সঙ্গে একটু যোগই করি। আমরা তো ভালো গেল, আমাদের 2023-24 অর্থ বছর রেমিটেন্সের ভালো গেল, 10.6% গ্রোথ হলো। এখানে কিন্তু মজার কাণ্ড একটা ঘটেছে, অবাক করার মতো কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে যে আরব আমিরাত থেকে রেমিটেন্স বেড়ে $4.6 বিলিয়ন হয়েছে, ইয়ার বেশি, সৌদি আরবের থেকে বেশি। আমার সৌদি আরবের লোক বাস করে 50 লাখ, মানে আমাদের শ্রমিকরা, আর ইয়াতে আরব আমিরাতে 15 লাখ। মানে এখানেও কিন্তু একটা আমি কালো টাকা যখন দিয়ে সাদা হয়ে, সেটা বলছি যে দেখুন এখন ঝামেলা হচ্ছে, মানে কালো টাকাটা সাদা হয়ে দেখেন। এখন প্রশ্ন উঠছে যে ইয়া তো মানে আরব আমিরাত তো নানান দিক দিয়ে ডেভেলপ, নানান ইয়ে, ওইখানে আমাদের আমলা বলি বা ব্যবসায়ী বা আমার সাংবাদিক ওইখানে টাকাটা পাঠানো বা কিছু ইনভেস্টমেন্টের বিষয় আছে বলা হচ্ছে। এবং আমরা ব্যক্তিগতভাবে আমারও আশঙ্কা যে এটা কোনোভাবেই হতে পারে না, সৌদি আরবের 50 লাখের লোকের থেকে ডাবল আসবে আরব আমিরাত থেকে, এটা হতেই পারে না। তাহলে দেখেন এখন এইখানে যে বাড়লো, মানে যেটা গ্রোথ হয়েছে সেটা মূলত আরব আমিরাতের কারণে এই রেমিটেন্সের গ্রোথ হলো। তাহলে এখানে কি কারণ, সেটা তো বাংলাদেশ ব্যাংককে বলি বা সরকারের অবশ্যই দেখতে হবে যে কেন এটা হলো। তা না হলে কি হবে, যখন পরের মাসে কমবে বা আরো বাড়বে, তখন আরো একটা প্রশ্ন দেখা যাবে। সেই কারণে এখন একটা সময় আসছে মানুষ যেন তথ্য বিশ্বাস করে, এইটা কাজটা আসলে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব নুরুল ইসলাম। যা হওয়ার সেটা তো হলো, তথ্য তো ভুল প্রমাণিত হয়েছে, সেটার জন্য দায় সেই প্রশ্ন ফাঁস করা বিসিএস এর আবেদ আলীর সৌজন্যেই হোক কিংবা ওনার জন্যেই যারা হিসাব করছেন তাদের আসলে হিসাব করার সেই জ্ঞান ছিল কিনা, তারা হয়তো আপনার ওইভাবেই আপনার বিসিএস দিয়ে তারা আপনার উত্তীর্ণ হয়ে গেছেন। তো সে যেভাবেই হোক হয়েছে, কিন্তু
এখন করণীয় কি, এখন আসলে আমাদের কি করা প্রয়োজন? আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা নিজের সন্তুষ্টির কথাটা বলি। এই কয়েকদিন আগ পর্যন্ত আপনারা সবাই বিভিন্ন ফোরামে গিয়েও বলা হতো যে ব্যবসায়ীরা বিলিয়ন বিলিয়ন ডলার আনছেন না। এই ক্লেমটা কিন্তু আমি বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে তো আমাদের মিটিং করতে হয়, কথাই বলতেন ভাই আপনারা তো টাকা আনেন না ডলার। আজকে প্রমাণ হলো যে আমরা টাকা আনি। না না না, আপনারা আনেন। এই যে আপনার হঠাৎ করে দুবাই থেকে আরব আমিরাত থেকে যে এত টাকা চলে আসে, না আপনি যাচ্ছেন এখন অন্য লাইনে। আমি টকিং অ্যাবাউট এক্সপোর্ট। ওই আমরা বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার তো বেরিয়ে গেছে। অবশ্যই বেরিয়ে গেছে না, সেটা আপনি জানেন কে বেরিয়ে গেছে, বলেন না একটু নাম বলেন না। জি না, সে টাকাটা তো আসছে, সে টাকাটা তো আসছে না। আশিক ভাই, আমরা আপনার আলোচনাকে একটু জায়গায় রাখি। অর্থাৎ ব্যবসায়ীদের উপর যেভাবে আমি তো বললাম যে নামাজ পড়তে গিয়ে আপনার জুতাটা চুরি হয়, সব নামাজিকে আমি চোর বলবো না, তাই না? সো ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। অন্তত যাই হবার হয়ে গেছে, আমি মনে করি এখনো পর্যন্ত এই জাতি কিন্তু কখনো হার মানেনি। এটাই হচ্ছে আমার সবচেয়ে আশার বিষয়। আমি সবসময় একটা কথা বলি, আমরা যারা 80-র দশকে আমাদের আগের প্রজন্ম বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে একটা লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে, তার পরবর্তী প্রজন্ম কিন্তু আমি 80-র দশকে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, রাস্তা ছিল না, ঘাট ছিল না, পকেটে পয়সা ছিল না, অক্লান্ত পরিশ্রম করে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আমরা আলোকিত করেছি এবং আমাদের প্রজন্ম সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবে বলে আমার বিশ্বাস। কারণ এই জাতির একটাই সবচেয়ে বড় গর্বের, এই জাতির ইতিহাসে কিন্তু এই জাতি কখনো হারেনি। এবং এই যে আমাদের বড় বড় মহাশয়দের ভুল তত্ত্বের উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্তগুলোকে আমরা বলছি যে এগুলোর কারণে অনেক ক্ষতি হয়ে গেছে, ডেফিনেটলি ক্ষতি হয়ে গেছে। আমাদের মতো কোম্পানি, আমাদের মতো লোকজন অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। হয়তো এখান থেকে কোনো একজন বংশীবাদক আসবে, তার পেছনে পেছনে আবার আগামী প্রজন্ম ছুটবে। আমাদের আগের প্রজন্ম বঙ্গবন্ধুর বংশীবাদকের পেছনে ছুটেছেন, আমরা জননেত্রী শেখ হাসিনার পেছনে ছুটেছি। এখন আপনি আমাকে বলেন কি হবে, আমি মনে করি যে কি হবে সেটা আমি একটা ঐতিহাসিকভাবে বলছি যে হ্যাঁ ভালো কিছু হবে। কারণ এই জাতি ভালো কিছু করে দেখিয়েছে, কার নেতৃত্বে দেখিয়েছে সেটা বড় কথা না, কীভাবে দেখিয়েছে। আমি আবারও বলবো, অর্থনীতি ইজ এ ম্যাটার অফ ক্যালকুলেশন, ইজ এ ম্যাথমেটিক্স। এখানে কিন্তু আবেগ দিয়ে কিছু চলবে না। এটা পারিবারিক অর্থনীতি বলেন, সামাজিক অর্থনীতি বলেন, রাষ্ট্রীয় অর্থনীতি বলেন, ইটস এ ফ্যাক্টস অ্যান্ড ফিগার নিয়ে কাজ করতে হবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে বুঝে না, তাকে দিয়ে ব্যবসা হবে না, তাকে দিয়ে রাষ্ট্র চলবে না। সো লেটস হোপ দ্যাট সামবডি উইল কাম অ্যান্ড দে উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য P&L অ্যাকাউন্ট। ধন্যবাদ আপনাকে জনাব পারভেজ করিম আব্বাসী। আসলে আমাদের এখন কি করা উচিত? এখন যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু প্রথম জিনিস হচ্ছে যে ভাইয়ের সাথে আমি একমত যে তথ্যের বিশ্বাসযোগ্যতা আগে অর্জন করতে হবে এবং 2 রেসপন্সিবিলিটি নিতে হবে। 2-3 জন আপনাকে এখানে হচ্ছে যে শুধু ওই আবিদ আলীর মতো এখানে হচ্ছে যে এখানে আমরা বিশ্বাসযোগ্য না, শুধু একজন ড্রাইভার সেই হচ্ছে দায়ী ছিল আর কেউ ছিল না। তো এখানে হচ্ছে যে এখানে হেডস শুড রোল, মানে এখানে হচ্ছে যে এত বড় যেখানে বিভ্রাট হয়েছে, যেখানে হচ্ছে দেশের পুরো অর্থনৈতিক ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ করছে, সেখানে কিছু অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে। আমাদের দেশে কোনো দিন আমরা দেখিনি কাউকে রিজাইন করতে বা কাউকে ইস্তফা দিতে, এটা একটা দেখি, এটা আমাদের রেয়ার। এখানে একজন আছে আপনার এনবিআর এর সাবেক চেয়ারম্যান আছে বদিউর আলম, ওই তো মানে এক্সেপশন, মানে আপনি যদি এত হাজার হাজার কামলার দেখে তুলনা করেন, মন্ত্রী দেখেন একজনই আছেন। বিএনপির আমলে জহিরুদ্দিন খান সাহেব শিল্প মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছিলেন। তো এই দুজনে এই জন্য মনে আছে আপনাদের নামগুলা। কিন্তু এখন হচ্ছে যে 3 নম্বর জিনিস হচ্ছে যে আমাদের যাতে আপনি ভাই আপনার কথার মধ্যে আপনি রিডিং বিটুইন দ্য লাইন্স, আমাদের নেক্সট যেটা একটা এখানে হতে পারে যেখানে হচ্ছে বিকজ প্যানিক ইজ এ প্রবলেম, এবং যে প্যানিকটা যদি আউট অফ হ্যান্ড হয়ে যায়, মানুষের আতঙ্ক যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের ব্যাংক রানের উপর হতে পারে যে ব্যাংকগুলো ধস নামার একটা সম্ভাবনা আছে। এটার জন্য আগে হচ্ছে সরকারকে প্রথমে হচ্ছে প্রজেক্টগুলো যেগুলো আছে, এক্সপেক্টেড ইকোনমিক গ্রোথ আছে, সবগুলো ডাউন সাইজ করুক। ভুল যদি হয়ে গেছে তাহলে অ্যাটলিস্ট ভুলে অ্যাডমিশনটা যেটা আসে বাংলাদেশ ব্যাংক থেকে, এটা ওয়ান সর্ট অফ ইনডিরেক্ট অ্যাডমিশন, তাহলে রিভাইজ করুক হচ্ছে এক্সপোর্ট গ্রোথ ফিগার, রিভাইজ করুক হচ্ছে তারা প্রজেক্টগুলো, এবং এতগুলো প্রজেক্টে হাত দিয়েছে, এত জায়গায় আমরা লোন দিচ্ছি, আবার চায়নাতে লোন নিচ্ছি, ভারতে লোন নিচ্ছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছি, এডিবি লোন নিচ্ছি, কিছু কিছু প্রজেক্টগুলোকে আমরা ডাউন সাইজ করা শুরু করি। আননেসেসারি এক্সপেন্ডিচার, আননেসেসারি ওয়েস্টেজ, এগুলা কিন্তু সার্বিক সেক্টরকে কাট করে। প্রাইভেট সেক্টর কিন্তু নিজের স্বার্থেই করে, কিন্তু সরকারি খাতে আমরা দেখছি হচ্ছে যে এখানে হচ্ছে যে করদাতার খরচের উপর যেটা এই যে ওয়েস্টেজ চলছে, এটা কমাতে হবে। সামনে কিন্তু আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, এবং আমাদের কিন্তু অনেক এলডিসি গ্র্যাজুয়েশন আছে, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের অনেকগুলো লোন আছে যেগুলো ম্যাচুরিটি পিরিয়ড চলে আসে। তো সামনে 2টা বছর আমাদের দেশের জন্য আপনি যে যাই বলুক, এটা কিন্তু আসলে বড় চ্যালেঞ্জ।
জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, অর্থনীতিবিদ পারভেজ করিম আব্বাসী যেমনটি বলছিলেন, ডেটা ম্যানিপুলেশন বা ভুল তথ্যের কারণে ইউরোপীয় দেশ গ্রিসকে 2007 সালের দিকে বড় মাশুল দিতে হয়েছে। দীর্ঘ 14 বছরে দেশটিকে এর ঘানি টানতে হয়েছে। জাতীয় অর্থনীতি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক তথ্য এতটাই গুরুত্বপূর্ণ যে ভুল তথ্যের কারণে গ্রিসের মতো বড় অর্থনীতি দেশকেও ভয়াবহ সংকটে পড়তে হয়েছিল। সুতরাং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। ইপিবি, এনবিআর সহ সরকারি বিভিন্ন সংস্থার যেসব কর্মকর্তা কর্মচারীর দায়িত্বহীনতায় এত বড় ভুলের ঘটনা ঘটল, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। দ্রুত ভুল সংশোধনে এবং দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সব খাতে সঠিক তথ্য নিরূপণ করতে হবে। সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি সংস্থাগুলোকে তথ্যের গুরুত্ব বুঝতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।